নিঝুম দুপুর, চারদিকে হাজার হাজার কবরের স্তব্ধতা, যেখানে বাতাসের ছিটে ফোঁটাও নেই। হঠাৎ দেখলেন একটি মৃত শিশুর কবরের ওপর রাখা রঙিন চরকিটা আপন মনেই বন বন করে ঘুরে চলেছে। আপনি কি সাহস করে প্রশ্ন করবেন, তুমি কি আমায় দেখতে পাচ্ছ? আর ঠিক তখনই আপনার ঘাড়ের ওপর অনুভব করবেন এক বরফ ঠান্ডা দীর্ঘশ্বাস। নমস্কার, আপনারা দেখছেন ডগস ফ্লাইটের বিশেষ হরর সিরিজ অন্ধকার ফাইলস। বিদেশের এক অতি প্রাচীন সিমেট্রির নিস্তব্ধতা আর এক অতৃপ্ত আত্মার হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে আজকের নিবেদন উইলো ক্রিক সিমেট্রির সেই রহস্যময় আত্মা। গল্পটি লিখেছেন অয়ন, আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে গল্পটি পরিবেশন করছি আমি, অঙ্কিতা। চলুন আর দেরি না করে প্রবেশ করা যাক উইলো ক্রিকের সেই নির্জন সমাধিভূমিতে। আজ তোমাদের যে ঘটনাটি বলতে চলেছি সেটার ঘটনাস্থল একটি অতি প্রাচীন সিমেট্রি। শিকাগোর উপকণ্ঠে অবস্থিত 1845 সালে প্রতিষ্ঠিত এই কবরস্থানটা শুধু সমাধি নয়, বরং এক বিশাল বনভূমি আর শিল্প স্থাপত্যের অপূর্ব সমাহার। নাম উইলো ক্রিক সিমেট্রি। এখন প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ কবরস্থানে আমরা কি করছি? সে কথায় আসছি। তার আগে বলি, আমাদের অনেকেরই ধারণা থাকে আমেরিকায় প্রচুর ধনী মানুষ বাস করেন। সত্যি কথা বলতে আমিও আগে তাই ভাবতাম, কিন্তু এখানে এসে বুঝলাম যারা বাইরের দেশ থেকে পড়তে বা কাজ করতে আসে তারা ডলারে আয় তো করে ঠিকই, কিন্তু তাদেরকে ঠিক ধনী বলা চলে না। এখানে সত্যিকারের ধনী মানে কয়েক প্রজন্মের পুঁজির মালিক হতে হবে। শহরের বাইরে একটা বিশাল বাড়ি থাকবে, গ্রীষ্মকাল কাটানোর জন্য সমুদ্রতটে আরেকটি বাড়ি থাকবে, ছোট বড় কিছু বোট থাকবে, যার মধ্যে একটি থাকবে ব্যবসা বাণিজ্যের জন্য, অন্যটি সপ্তাহান্তে ছুটি কাটাবার জন্য, যাকে ইংরেজিতে বলে ইয়ট, আর সর্বোপরি থাকবে পিতৃপুরুষের ব্যবসা থেকে আসা অঢেল অর্থ। কিন্তু এসব তো জীবদ্দশার ভোগের সম্পদ। কখনো শুনেছ মৃত্যুর পর কে কত বিলাসবহুল জীবন কাটাবে সেটার ব্যবস্থাও জীবিত থাকতেই করে যেতে হয়? হ্যাঁ, এখানে মৃত্যুর পর কাকে কোন কবরস্থানে সমাধিস্থ করা হবে সেই জমি দেখে শুনে আগে ভাগেই কিনে রাখতে হয়, যাতে পরিবার পরিজনেরা মৃত্যুর পর পাশাপাশি সমাহিত হতে পারে। অনেকটা মিশরীয় ফারাওদের মতো, যারা মৃত্যুর পরেও শায়িত থাকতেন নিজেদের প্রয়োজনীয় সামগ্রী সমেত প্রিয়জনদের আশেপাশেই। কারণ বিশ্বাস করা হতো আত্মা অমর, মৃত্যুর পরেও সমাধি থেকে বেরিয়ে তারা দৈনন্দিন কার্যাবলী করে থাকেন। ঠিক সেই রকমই আমেরিকার অনেক কবরস্থানে দেখা যায় ধনী পরিবাররা বিশাল জায়গা কিনে সেখানে পারিবারিক সমাধি গড়ে তোলেন। সে জায়গা হয়ে ওঠে কল্পনাতীত সুন্দর, যেখানে সমাধিকে ঘিরে থাকে জলাশয়, গ্রীষ্মকালীন ছোট সমাবেশস্থল, চার্চ এবং অপূর্ব কারুকার্য সমৃদ্ধ ফুলের বাগান, যা বহন করে চলে শায়িত মানুষটির সমস্ত শখ ও আহ্লাদ। এই কারণেই উইলো ক্রিক সিমেট্রি শুধু কবরস্থান নয়, এটি একটি দর্শনীয় ঐতিহাসিক স্থানও বটে। আমাদের সেদিনকার যাত্রা ছিল সেটাই ঘুরে দেখার। শীতের শেষে মার্চ মাস, তাপমাত্রা ছিল হাড় কাঁপানো ঠান্ডা, প্রায় 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খুব বেশি দূরে নয়। ইভানস্টন শহরের ব্যস্ত রাস্তা যখন সকালবেলার যানজটে ক্লান্ত হয়ে পড়ে, আমরা তখন উইলো ক্রিক সিমেট্রির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিই। মুহূর্তেই যেন এক জগৎ থেকে আরেক জগতে পা রাখা। শহরের একঘেয়ে দৃশ্য মিলিয়ে যায় আর উন্মোচিত হয় এক বিস্তীর্ণ নীরব ভূমি, যেখানে 175 একর জুড়ে ছড়িয়ে রয়েছে আমেরিকার প্রথম গার্ডেন সিমেট্রি। এখানে প্রায় 1 লাখ আত্মা, শহরের অভিজাত আর সাধারণ মানুষ সমাধির নিচে পাশাপাশি ঘুমিয়ে আছেন, কেবল তাদের নাম আর শিলালিপির ছায়ায়। উইলো ক্রিক এক সময় ছিল আমেরিকার মৃত্যু ভাবনার বিপ্লবের প্রতীক। 1845 সালে প্রতিষ্ঠিত এই ভূমি জনস্বাস্থ্য সংকট থেকে মুক্তি পেতে নয় শুধু, বরং মৃত্যুর প্রতি মানুষের মনোভঙ্গি পাল্টাতে এসেছিল।
পুরনো উপদেশের মতো মরিতে হবেই এই রূঢ় সতর্কতার বদলে এখানে এসেছে প্রকৃতির ছায়ায় প্রশান্ত স্বপ্নের আভাস। মৃত্যু যেন নিছক ঘুম, আত্মা যেন সময়ের ওপারে বয়ে যাওয়ার স্রোত মাত্র। চারপাশের পাতাঝরা ওক আর ম্যাপেল গাছের ডালে তখনও কুড়ি আসেনি। সাদা পাতলা কুয়াশায় ছেয়ে থাকা সেই স্থির প্রকৃতির মধ্যে আমরা দুজন সকালবেলা গাড়ি নিয়ে ঢুকলাম উইলো ক্রিকের ঐতিহাসিক প্রবেশদ্বার দিয়ে, যেটা কিংসউড মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল 1850 সালে। মিশরীয় ধাঁচের সেই প্রবেশদ্বার যেন ঘোষণা করছিল, এখানে পা রাখার পর তুমি অন্য এক জগতে পৌঁছে যাবে। প্রতিষ্ঠাতা স্যামুয়েল হ্যারিসনের দৃষ্টিতে এটি শুধু একটি প্রবেশদ্বার নয়, ছিল চিরস্থায়ী, পবিত্র ও মহিমাময়তার এক নিদর্শন। পুরাতন ইজিপশিয়ান স্থাপত্যের গভীরতা ও গম্ভীরতা দিয়ে তিনি মৃত্যু ও স্মৃতির এক সম্মিলিত সৌধ নির্মাণ করতে চেয়েছিলেন। গেটওয়ে পেরিয়ে সামনের দিকে এগোলে চোখে পড়ে গ্রেস প্যাভিলিয়ন। আর্থার হায়েসের পরিকল্পনায় নির্মিত এই নীরব স্থাপত্যটি 1901 থেকে 1903 সালের মধ্যে গড়ে উঠেছিল। আজও এখানে স্মারক অনুষ্ঠান, প্রদর্শনী এবং দর্শনার্থী কেন্দ্রের কার্যক্রম চলে। এখানে এত সুন্দর রঙিন কাচের পেন্টিং দেখতে পাওয়া যায় যে জানলার মধ্যে দিয়ে রোদ ফিল্টার হয়ে পড়লে মনে হয় যেন এই প্যাভিলিয়ন মৃতদের কথোপকথনে ভরে উঠেছে রঙিন আলো আর ছায়ায়। এরপর পথ চলতে চলতে চারপাশের সমাধিগুলোর মাঝে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রতিফলন চোখে পড়ে। এখানে সমাধি ফলকগুলো নিছক শোকের প্রতীক নয়, তারা প্রকৃতির অনুকরণ। আইভি লতা, পপি ফুল, ভামা কলি, পাকা গমের ছড়া, এই প্রতীকগুলো শুধু শোভাবৃদ্ধি করে যে তা নয়, বরং প্রতিটি মৃত্যুর পর জীবনের এক এক অধ্যায়ের অর্থ প্রকাশ করে। আইভি লতা যেমন চিরন্তনতার প্রতীক, তেমনি এটি স্মরণ করিয়ে দেয় পরিবারের একতার কথা, যেন একে অপরকে আঁকড়ে থাকা। পপি ফুলের মধ্যে রয়েছে শান্তির নিঃশব্দ বার্তা, যা কখনো কখনো গাঢ় দুঃখের চিহ্ন বটে, কিন্তু একই সঙ্গে বিশ্রামের আবেদনও। ভাঙা কলি মানে যে ফুলটি অসময়ে ঝরে পড়েছে, তার মাধ্যমে আমাদের অকাল প্রয়ালের যন্ত্রণা ও অসমাপ্ত স্বপ্নের অনুভূতিও এখানে ফুটে ওঠে। পাকা গমের ছড়ার মধ্যে রয়েছে পরিপূর্ণতা ও পরিণতির ভাবনা, যা আমাদের জীবনযাত্রার শেষের দিকে আসা পরিণতির চিত্র দেয়, যেখানে কাজ পাগল জীবনের শেষে আসে বিশ্রাম ও শান্তির সময়। এই প্রতীকগুলো শুধুমাত্র মৃতদের স্মরণ করে না, বরং জীবনের যে উত্থান পতনের চক্রে আমরা আবদ্ধ, সেই চিরন্তন সত্যের কথাও বারবার আমাদের মনে করিয়ে দেয়। যেন মৃত্যু এখানে অন্তিম নয়, বরং প্রকৃতির চক্রাকারে এক রকম রূপান্তর। জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা এলিনর ভ্যান্সের শুভ্র স্তম্ভ সেরেনিটি লেকের জলে প্রতিফলিত হয়ে মনে করিয়ে দেয় আত্মার অনন্ত যাত্রা। চারপাশের সমাধিগুলোর মধ্যে অনেক পরিচিত নাম। এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন প্রখ্যাত কবি উইলিয়াম থমাস ব্ল্যাকউড, যিনি কাব্য ও কথার সংগ্রাহক ছিলেন আমৃত্যু। আরও রয়েছেন ক্লারা বেনেট, একজন অগ্রণী শিল্প পৃষ্ঠপোষক, যিনি বিংশ শতকের সূচনা লগ্নে নানা লেখক, চিত্রশিল্পী, সুরকারদের সমর্থন করেছিলেন। পাথরে বাছানো পথ বেয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম সমাধিগুলো এখানে সাজানো হয়েছে যুগ বা ঐতিহাসিক ঘটনা এবং বংশ পরিচয় অনুযায়ী। ইতিহাসের সমুদ্রে অবগাহন করতে করতে আমরা এসে পৌঁছলাম এক নির্জন এলাকায়। একটা লতানো গাছের পাশে দেখলাম ছোট্ট একটা সমাধি, আকারে খুব ছোট, পাথরে খোদাই করা নাম আজ আর মনে নেই, কিন্তু জন্ম মৃত্যুর তারিখ দেখে বুঝেছিলাম মাত্র 5 বছরের একটি শিশুর কবর। চারপাশে সাজানো ছিল বাচ্চাদের খেলার নানান সামগ্রী, দোলনা, টেডি বিয়ার, রং বেরঙের ছোট ছোট খেলনা গাড়ি, নীল গোলাপি ফিতে বাঁধা কাঠের ঘোড়া, ফুল আর একটা রঙিন কাগজের চরকি, যেটাকে ইংরেজিতে বলে পিন হুইল। ওই মুহূর্তে কোনো ঠান্ডা বাতাস ছিল না,
কিন্তু যে জিনিসটা আমাদের ওখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য করলো তা হলো ওই চরকিটা। আমরা দেখলাম চরকিটা নিঃশব্দে ঘুরছে, এমনভাবে ঘুরছে যেন কেউ ধীরে ধীরে আঙুল দিয়ে ঠেলে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো হালকা বাতাস হবে, কিন্তু চোখের সামনে আবারও ওটা ঘুরে উঠল, এমন অদ্ভুতভাবে ঘোরা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মৃদু বাতাসে সাধারণভাবে যেমন কোনো কাগজের খেলনা ঘোরে ঠিক তেমনটা নয়, যেন কেউ চরকিটা ঠেলে ঠেলে ঘোরাচ্ছে আর ইচ্ছে মতো বন্ধ করছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কান পেতেই শুনলাম আশেপাশে এক অদ্ভুত স্তব্ধতা, না পাখির ডাক, না পাতা নড়ার শব্দ, কেবল সেই চরকিটার ঘূর্ণনের ক্ষীণ ফিসফিস ধ্বনি। আমার একটা অভ্যাস হলো, এরকম কোনো অদ্ভুত ঘটনা দেখলে আমি জানার চেষ্টা করি আমি যা ভাবছি তা সত্যি কিনা। অর্থাৎ কোনো আত্মা যদি আশেপাশে থেকে থাকে, আমি কথা বলে জানার চেষ্টা করি সে কিছু বলতে চায় কিনা। অনেকটাই গোস্ট হান্টাররা কোনো জায়গায় গেলে যেমনভাবে অতি প্রাকৃত অস্তিত্বের উপস্থিতি টের পায়, ঠিক তেমনই কোনোভাবে সংযোগ করার চেষ্টা করি। স্বভাবতই যেমন ভাবা তেমন কাজ। কোনো আমেরিকান বাচ্চার কবরের সঙ্গে সংযোগ স্থাপন করার হলে ইংরেজিতেই বলা উচিত। তাই আমি বললাম, ক্যান ইউ সি মি? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? কোনো উত্তর নেই। হাওয়া পাখাটা স্তব্ধ হয়ে গেছে। আমি আবারও বললাম, ডু ইউ হিয়ার মি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এবার যেটা হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কাগজের চরকি বন বন করে ঘুরে উঠল। আমার স্বামী এতক্ষণ ব্যাপারটা দেখছিল। ও বরাবরই বিশ্বাস করে আমার সাহসটা একটু বেশি, কিন্তু এটা হওয়ার ফলে ও আমাকে সংযত হতে বলল। বলা তো যায় না যদি কিছু হয়ে যায়। আমি একটু অবাক হলেও একটা শেষবারের মতো কথা বলতে চাইলাম। গলার স্বরটা এবার একটু তুলে বললাম, ইফ ইউ আর হিয়ার প্লিজ রোটেট দ্য পেনহুইল অ্যাগেন। তুমি যদি এখানে থাকো তবে চরকিটা আর একবার ঘোরাও। চোখের পলক নেমে এসে থেমে থাকা চরকিটা আবারও ঘুরে উঠল। আর ঠিক তখনই আমাদের মনে হলো এখানে থাকা বা কথা বলা কোনোটিই ঠিক হবে না। আমরা আস্তে আস্তে পিছু হটতে শুরু করলাম। আর ঠিক তখনই এক নিমেষে শরীর জুড়ে শীতল স্রোত নামল। জামা কাপড়ের ওপরে হাড়ের ভেতর দিয়ে বরফ ঠান্ডা স্পর্শ বয়ে গেল। সামনে তাকিয়ে দেখি সমাধির গায়ে একটা অস্পষ্ট ছায়া, ছোট্ট অবয়ব, মাটি ছুঁয়ে নেই, একটু ওপরে ভাসছে। মুহূর্তের মধ্যেই সেটা মিলিয়ে গেল, কিন্তু যা দেখার আমরা তা দেখে নিয়েছি। আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম। যেতে যেতে মনের গভীরে একটা অদ্ভুত টান লাগলো। ওই ছোট শিশুর সমাধিটা আর তার চারপাশের খেলনা ঘেরা নিঃসঙ্গ দৃশ্যটা মনটাকে ভারী করে দিল। মনে হলো যে শিশুটি এখানে শুয়ে আছে সে তো কিছুই দেখতে পেল না এই পৃথিবীর। মায়ের কোমল ছোঁয়া, বাবার স্নেহভরা হাতের আদর, দাদা দিদিদের সাথে খেলাধুলা, জীবনের ছোট ছোট আনন্দ কিছুই সে উপভোগ করতে পারল না। কেবল কয়েকটা নিঃশ্বাস, কয়েকটা অস্পষ্ট স্মৃতি হয়তো, তারপরেই চলে যেতে হলো তাকে। সত্যিই কি এমন অকাল প্রয়াত আত্মারা কখনো শান্তি পায়, নাকি তারা চিরকালই কোথাও ঘুরে ফিরে বেড়ায় অসমাপ্ত আকাঙ্ক্ষা আর অপ্রাপ্তির বেদনা নিয়ে? অনেক সময় শুনেছি আমাদের জন্ম আর মৃত্যু সবই নাকি পূর্ব নির্ধারিত। কার কখন আসা কখন যাওয়া সবই আগে থেকে লেখা থাকে। কিন্তু সেটা যদি সত্যি হয় তাহলে কেন কারো কপালে এত ছোট পরিসর? কত অসমাপ্ত গল্প, কত অপূর্ণ স্বপ্ন, কত অনাহত সুর থেকে যায় তাদের জীবনে। এমনও তো হতে পারে ওরা মাঝে মাঝে ফিরে আসে এই খেলনাগুলো, এই চরকির পাশে বসে হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো স্পর্শ করার জন্য। এমনও তো হতে পারে ওরা মাঝে মাঝে ফিরে আসে এই খেলনাগুলো, এই চরকির পাশে বসে হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো স্পর্শ করার জন্য। জানি না যা দেখলাম তা চোখের ভুল ছিল কি না, কিন্তু বুকটা খুব ভারী হয়ে এসেছিল। ঠিক তখনই পেছন থেকে একটা অচেনা শব্দ কানে এলো,
আমি ঘুরে দেখি একজন ভীষণ বয়স্ক মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছেন। মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত এক প্রশান্তি। পরনে গাঢ় বাদামি রঙের সাদামাটা পুরনো ধাঁচের কোট, হালকা ধূসর প্যান্ট আর মাথায় নরম একটা টুপি। গলার স্বরে এক ধরনের শান্ত মাধুর্য। ভদ্রলোক বললেন, আপনারা কি প্রথমবার এসেছেন? এ জায়গার ইতিহাস কিন্তু বেশ পুরনো। আমি বললাম, হ্যাঁ, এই বাচ্চাটির সমাধিটা ঘুরে দেখছিলাম। সে হালকা হেসে বলল, ওটা অ্যামিলিয়া স্টার্লিংয়ের সমাধি। ও কিন্তু বেশ খামখেয়ালি। আমি একটু চমকে গেলাম। উনি এত স্পষ্ট করে জানলেন কিভাবে? ভদ্রলোককে জিজ্ঞেস করলাম। উনি বলতে শুরু করলেন, এই যে চারপাশের যত সমাধি দেখছেন, সবই স্টার্লিং পরিবারের। অ্যামেলিয়া ছিল এই পরিবারের তৃতীয় পুত্রের বড় মেয়ে। জন্মের সময় থেকেই ওর হৃদযন্ত্রে ত্রুটি ছিল, যাকে বলে কনজেনিটাল হার্ট ডিজিজ। মাত্র 5 বছর বয়সেই ও আমাদের ছেড়ে চলে যায়। দুর্ভাগ্যক্রমে ওর মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল ওর জন্মের মাত্র 2 বছরের মধ্যেই। তাই ওর বাবা একাই অ্যামেলিয়াকে এখানে সমাহিত করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিয়ম করে এখানে আসতেন। প্রতিবার ফুল আনতেন, আর আনতেন ওর প্রিয় একটি ছোট রঙিন বাতাসচালিত চরকি। ওটা নিয়ে খেলতে খুব ভালোবাসত সে। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, কারণ আমার মনে পড়ে গেল চরকি ঘোড়ার সেই দৃশ্যটা। এরপর উনি বললেন, এই যে জলাশয়টা দেখছেন, চারপাশের পাথরের বেঞ্চগুলো, ছাউনিওয়ালা ছোট ওই যে বসার জায়গাটা, আর এই প্রাচীন গাছপালার সারি, সবই স্টার্লিং পরিবারের। এখানেই তারা হয়তো এখনও আসেন। ওখানে যে বড় বড় পাথরের সমাধি ভবনগুলো দেখছেন না, সেগুলো কিন্তু তাদের পারিবারিক সমাধিক্ষেত্র। এমন সময় আমি খেয়াল করলাম, কথায় কথায় আমরা হেঁটে এসে পড়েছি সামনের ছোট জলাশয়টার ধারে। চারপাশটা নিস্তব্ধ, শুধু বাতাসে পাতার মৃদু ফিসফাস। যে দৃষ্টিনন্দন পথটা আমাদের সামনে দিয়ে চলে গেছে সোজা জলাশয়কার দিকে, সেদিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল এক মুহূর্তের জন্য। দেখি আমার স্বামী ধীরে ধীরে হেঁটে নেমে যাচ্ছে জলাশয়ের দিকটায়। আমি আঁতকে উঠলাম, ডাকলাম, এই এই তুমি কি করছো? এই উঠে এসো, উঠে এসো। আমার গলার উৎকণ্ঠা টের পেয়ে ও একটু থেমে গেল। তারপর কেমন যেন চমকে উঠে ধীরে ধীরে ফিরে এলো ওপরে। অবাক হয়ে বলল, আমি না ঠিক বুঝতে পারলাম না, কেন যেন মনটা এমন একটা টান অনুভব করছিল, আর আমি না দেখতে চলে গিয়েছিলাম জলে কি আছে। আমি ওর হাত চেপে ধরলাম। স্বামীর চোখে তখন একটা দিশেহারা ভাব। আমি ওকে বললাম, চলো ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমরা দুজনেই দ্রুত পেছনের দিকে ফিরলাম, কিন্তু কই, সেই ভদ্রলোক তো আর সেখানে নেই। না রাস্তায়, না আশেপাশে। কোনো চলাফেরার শব্দও নেই চারিপাশে। কোথাও কেউ নেই। এই বিশাল ফাঁকা সমাধিক্ষেত্রে এই কোলাহল শূন্য বিকেলে তিনি যেন বাতাসেই মিলিয়ে গেছেন। আমি আর আমার স্বামী নির্বাক হয়ে একে অপরের দিকে তাকালাম। কেউ কোনো কথা বললাম না, শুধু তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল আমাদের দুজনেরই বুকের ভেতর একটা ভারী শীতলতা নেমে এসেছে। দূরে কোথাও একটা পাখি ডেকে উঠল। আবার সব চুপচাপ। সেই সময় পাতার ফাঁক গলে নরম সোনালি রোদ এসে পড়েছিল আমাদের মুখে আর কাঁধে। বাতাসটা ছিল খুব হালকা ঠান্ডা, শরতের শেষ বিকেলের মতো। এই পরিবেশটা যেন মুহূর্তটাকে আরও বেশি গভীর আর অলৌকিক করে তুলছিল। আমরা দুজনেই ঠিক করলাম এখান থেকে আমাদের ফিরে যাওয়াই ভালো। শরীরটা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল এখানকার নীরবতা আমাদের মনের গভীরে কোথাও গিয়ে গেঁথে যাচ্ছে। চুপচাপ পায়ে পায়ে আমরা সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে এসে ডিনার টেবিলে বসে আমি আর আমার স্বামী ধীরে ধীরে পুরো ঘটনাটা একে অপরকে খুলে বললাম। কথাগুলো বলার সময় বারবার এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল দুজনেরই মধ্যে। আমরা দুজনেই আস্তে আস্তে একমত হলাম, এটা কি সত্যি সম্ভব?
আজ যিনি আমাকে এত গল্প শোনালেন, এত ইতিহাসের খুঁটিনাটি জানালেন, তিনি কি আসলে স্টার্লিং পরিবারের কেউ? এমন কেউ যিনি হয়তো আর আমাদের দুনিয়ার মানুষ নন? ভাবলাম, এমন সুসংগঠিতভাবে এত আবেগ আর আন্তরিকতা নিয়ে এমন তথ্য আর ইতিহাস একসাথে কেউ সাধারণত বলতে পারে না। বিশেষ করে এই সমাধি ক্ষেত্রের মতো একটা স্থানে এসব একেবারে অপ্রত্যাশিত। এখানে তো কখনোই কোনো গাইড থাকে না, কারোর সাথে পরিকল্পিতভাবে ট্যুর করার ব্যবস্থাও এখানে নেই। আর এখানে যারা আসেন তারা সাধারণত নিঃশব্দেই ঘুরে দেখেন, নিজের মনে নিজের ভাবনায় ডুবে থাকেন। কেউ ইচ্ছে করে অপরিচিত কাউকে দাঁড় করিয়ে গল্প শুনিয়ে সময় নষ্ট তো এখানে করবেন না। এখানে মানুষ আসেন নীরবে শ্রদ্ধা জানাতে, প্রকৃতির শান্তির মধ্যে ডুবে থাকতে। কথা বলার প্রবণতা খুবই কম, বেশিরভাগ মানুষই চোখ নামিয়ে ধীর পায়ে চলে যায়। কিন্তু এই ভদ্রলোক একেবারে অন্যরকম ছিলেন। এমনভাবে, এমন সাবলীল ভঙ্গিতে, এমন যত্ন নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন যেন তিনি এই জায়গার প্রতিটি কোণ চিনতেন। প্রতিটি নাম, প্রতিটি গল্প যেন তার হৃদয়ে লিপিবদ্ধ ছিল। তবে কে তিনি, কিভাবে এলেন, আবার কেন হঠাৎ করেই বাতাসে মিলিয়ে গেলেন? সেদিন সেই বিকেল আর ভদ্রলোকের শান্ত কণ্ঠস্বর আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। সে রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমি সেই ছোট্ট সমাধির সামনে দাঁড়িয়ে আছি, চারপাশে কুয়াশা, বাতাস নিঃশব্দ। হঠাৎ আমার পেছন থেকে একটা ছোট্ট বাচ্চার গলা, "ডু ইউ সি মি?" আমি পেছনে ঘুরে তাকাতে পারলাম না। গলা শুকিয়ে গেল, পা দুটো শক্ত হয়ে গেল, ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। তারপর আবার সেই কণ্ঠ আরেকটু জোরে, "ডু ইউ হিয়ার মি?" আমার ঘুম ভেঙে গেল ঘামতে ঘামতে। আমার মাথা ও ঘাড় সেদিন থেকে প্রায় 1 সপ্তাহ খুব ব্যথা ছিল, যেন খুব ভারী কিছু একটা মাথার মধ্যে চাপানো। সেই ঘটনার পর থেকে আর কখনো ইচ্ছে করেনি সমাধিক্ষেত্রে যাওয়ার। ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জমে গিয়েছিল, যেটা আর কখনো সেই জায়গায় টেনে নিয়ে যায়নি। ভাবলাম, এমন জায়গায় যাওয়াটা বারবার ঠিক না, দরকারও নেই। তাই ধীরে ধীরে ওসব স্থান থেকে নিজেকে গুটিয়ে নিলাম। আজকের এই হাড় হিম করা গল্প কি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমাদের জীবনে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই থাকে যার উত্তর বিজ্ঞান হয়তো আজও দিতে পারেনি। আর একটা ছোট্ট কথা, বন্ধুরা, আমি দেখছি আপনারা অনেকেই নিয়মিত আমাদের এই রহস্যময় ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, কিন্তু অনেকেই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনাদের এই একটা সাবস্ক্রিপশন আর ভালোবাসা আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে এখনই নিচের সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। যদি আপনার কাছেও এমন কোনো অতি প্রাকৃত বা ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তবে আমাদের ইমেল করে পাঠাতে পারেন। পরবর্তী গল্পটা হয়তো আপনারই হবে। দেখা হবে খুব শীঘ্রই অন্ধকার ফাইলসের নতুন কোনো রহস্যময় ফোল্ডার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।